তারা যারা ক্রেতারা তারা টাকাটা দিয়ে চলে যাচ্ছে এবং তারপরে যারা বিক্রেতা ছিল তাদের বোধোদয় হয় যে তাদেরকে ঠকানো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবু ইসাকের লেখা জাল। আবু ইসাকের লেখা সূর্যদীঘল বাড়ি আমরা কম বেশি সবাই হয়তো পড়েছি, তবে এই জাল উপন্যাসটা দীর্ঘ অনেক বছর ধরে আড়ালে ছিল। প্রকাশনা তো ছিলই না, খুব রেয়ার দু একটা বই পাওয়া যেত। কিছুদিন আগে বইটা পুনর্মুদ্রণ শুরু হয়, এটা আমি জানতাম না। গত কয়েকদিন আগে বুক হারবার পেজ থেকে আমি বইটা দেখেই অর্ডার করে ফেলি এবং বইটা পড়েছি 2 দিন ধরে। বইটা যখন প্রথমে পড়ি তখন খুব বেশি ভালো লেগেছিল। ভালো লাগার একটা কারণ যে এটা প্রথম বাংলাদেশি গোয়েন্দা উপন্যাস। যারা গোয়েন্দা গল্প বা রহস্য গল্প পড়তে ভালোবাসেন, একটু যারা ক্লু বা পাজল সলভ করা এই বিষয়গুলো যাদের পছন্দ, তাদের কাছে এই বইটা অবশ্যই ভালো লাগবে। বইটাতে সব যাওয়ার আগে যেটা আমি একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বইটা কিন্তু পুরোপুরি কাল্পনিক না। এই বইটা এমন একজন ব্যক্তির বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে, সেটা যদিও লেখক বইটা শুরুতে লিখে দিয়েছেন কিংবা যারা পাঠক তারা জানেন, কিন্তু আমি স্পয়লার দিব না। বইটার মূল চরিত্র হচ্ছেন ইলিয়াস, একজন পুলিশের কর্মকর্তা, দুদে গোয়েন্দা। তো এই সময়টা হচ্ছে 1950 সালের কাছাকাছি সময়, যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়। সেই সময় দেখা গেল যে কিছু যারা বাংলাদেশে ভারতীয়, তখন তো ভারত আর বাংলাদেশ আলাদা হয়ে গেল, আমাদের তখন ইস্ট বেঙ্গল বা ইস্ট পাকিস্তান নামে পরিচিত। ঠিক সেই সময়ে যেটা ঘটতো সেটা হচ্ছে যে এদেশে বসবাসকারী হিন্দুদের সাথে ওপার বাংলায় বসবাসকারী যে মুসলমানেরা ছিল, তারা সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা এগুলো বদল করে নিত, মানে এক্সচেঞ্জ যেটা বলে সেটা। এবং যেহেতু তখন দুইটা দেশ আলাদা হয়ে গেল, তখন এটাকে কি বলবো, তখন তাদের যে কারেন্সিগুলা, টাকা পয়সা, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। বইটা 1950 সালের কাছাকাছি সময়, আমি সালটাও বলবো না কারণ এটা অনেক বড় একটা রহস্য, শুধু আমি এই একটু বললাম। তো তখন দেখা গেল যে দেশের বিভিন্ন স্থানে জাল নোট পাওয়া যাচ্ছে, বিশেষ করে সোনার দোকানে। এরকম যখন সোনার দোকানে তারা গিয়ে সোনা কিনছে, 100 টাকার নোট, 5 টাকার নোট বা এরকম অনেক নোট দিয়ে তারা সোনা কিনছে। তো যখন যারা ক্রেতারা তারা টাকাটা দিয়ে চলে যাচ্ছে এবং তারপরে যারা বিক্রেতা ছিল তাদের বোধোদয় হয় যে তাদেরকে ঠকানো হয়েছে। এরকম একটার পর একটা রিপোর্ট আসতে থাকে। সারা দেশ থেকে রিপোর্ট এসে গোয়েন্দা বাহিনীর যে প্রধান, তার কাছে এসে জমা হয়েছে ঢাকার হেডকোয়ার্টার। এরপরে আস্তে আস্তে এই গোয়েন্দা যে তদন্ত শুরু করে হচ্ছে ইলিয়াস, তার সাথে তার সাঙ্গপাঙ্গ বেশ অনেকজনই ছিল। তো এটার জন্য যে এখন আমরা সকালে হচ্ছে বাসে উঠি, বিকালে গিয়ে আমরা রংপুরে পৌঁছে যাচ্ছি, বিকালে বাসে উঠছি, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসছি রাত্রের ভিতরে, এরকমই ঘটছে। কিন্তু তখন আসলে জিনিসটা তো সহজ ছিল না। তখন ট্রেন লাইন থাকলেও নদী পার হওয়ার জন্য স্টিমারের ব্যবহার করা দরকার হতো। এমনকি দেখা গেল যে তখন কিছু টার্ম আছে যে জিনিসগুলো আমি একটু করি, যেমন হয়তো ঢাকা থেকে রংপুর যাচ্ছে, হয়তো রংপুর যাবে গোয়ালন্দ হয়ে ঘুরে যাচ্ছে, মানে মিডল পথে কোথাও যাচ্ছে, এরকম ধরনেরও সিস্টেম তখন ছিল। তখনকার বিষয়গুলো যেহেতু অতটা স্পষ্টভাবে জানি না, এবং আমি এখানে বইতে অনেক কিছু উল্লেখ আছে, আমি এটা স্পয়লারের জন্য বলছি না। তো এই যে ইলিয়াস যে চরিত্রটা, মানে গোয়েন্দা যে চরিত্রটা, সে ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম, হাটহাজারী, খুলনা, এরকম অনেক জায়গা সে ঘোরাঘুরি শুরু করলো এই জাল নোটের কাজে। একটা সূত্র ধরে সে একটা চিঠি পায়, সাংকেতিক ভাষায় লেখা।
ইংরেজি ভাষার সাংঘাতিক শব্দ আছে, বাংলা ভাষায় কি আছে? সেটা কি সম্ভব ছিল? কারণ ইংরেজি ভাষায় সাংকেতিক শব্দ উদ্ধারের জন্য অনেক কিছু লেখা আছে, অনেক বই লেখা আছে, গোয়েন্দাদের কাজকর্ম আছে। কারণ ততদিনে আমাদের দেশের থেকে ব্রিটেন বা ওই সমস্ত এরিয়ায় এই জায়গাগুলো ইমপ্রুভ করে ফেলেছে, অন্তত শার্লক হোমস ছিল বলেই হয়তো। যাই হোক, তো তারপর যেটা হলো যে বেশ কিছু চিঠি তারা পেল খুব সাংকেতিক ভাষায়, বক, পাখি, হাতি, ঘোড়া এসব দেয়া চিঠি। প্রথম চিঠিটা একজন দরবেশ আলী রেজা নামে একজন ব্যক্তির কাছ থেকে চুরি করে। কিন্তু এই আলী রেজা কে, বা এই দরবেশি বা কে, সে চুরি করলো কেন, এটা গেল। দ্বিতীয় একটা চিঠি ইলিয়াসের হাতে আসে। অনেক পরিশ্রম করে সে এই সাংকেতিক চিঠির অর্থ উদ্ধার করে। এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে চিঠিটা উদ্ধার করা। যেমন এটাকে মানে কাক, বক, হাতি এটা দেয়া, এটা দিয়ে পুরো চিঠি, এবং এখানে মোট 38টার মতো সংকেত আছে। এখন বাংলা ভাষায় আমাদের বর্ণ কয়টা, ইংরেজিতে বর্ণ কয়টা? এই 38টার সাথে কি কিছুর সাথে মেলে তো না। তাহলে এটা কোন ভাষায় লেখা? অনেক পরিশ্রম করে ইলিয়াস এর রহস্য উদ্ধার করতে সক্ষম হয়, এবং এই জিনিসটা খুব অদ্ভুত লাগবে আর কি। কারণ যে চিঠিটা দেয়া সেটাকে অনেকটা হায়ারোগ্লিফিক্সের মতো মনে হবে, যেহেতু ওই সময় হয়তো হায়ারোগ্লিফিক্স কি ধারণাটা অতটা হয়তো তারও ছিল না, বা আমাদেরও হয়তো ছিল না, কারণই আমাদের সাধারণ মানুষের হায়ারোগ্লিফিক্স সম্পর্কে ধারণা নাই। কিন্তু এটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা চিঠি, এবং খুব সুন্দরভাবে ইলিয়াস এটা রহস্য উদ্ধার করে ফেলে। কিন্তু কিভাবে উদ্ধার করে সেই জিনিসটা, টুইস্টটা খুব ভালো লাগবে পড়ে। আমি প্রথমবার পড়ে, যখন আমি ইবুক হিসেবে পড়ি, তখন প্রিন্ট ছিল না, ইবুক হিসেবে যখন পড়ি তখন আর কি বলবো এটাকে, তখন আমি বুঝিনি, এখনও বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি এই যে রহস্য উদ্ঘাটন এই জায়গাটুকু আমি আরও একবার পড়বো, কারণ এই বিষয়টা আমার নিজেরও ক্লিয়ার হওয়া দরকার। কিছু কিছু জায়গায় আমার খটকা লাগছে, আমি বুঝতে পারিনি জিনিসটা। যদি কেউ পড়ে থাকেন আমাকে বুঝিয়ে দিতে পারেন, কারণ ওটা আমি বলবো না, স্পয়লার হয়ে যাচ্ছে। যাই হোক, তো তারপর এরকম বেশ দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে সেই জাল নোটের রহস্য উদ্ধারের প্রায় কাছাকাছি চলে যায়। এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে। একজন খুব মধ্যবিত্তও বলা যাবে না, খুব সাধারণ পরিবারের একজন কর্তা ব্যক্তি, সে জাল নোট নিজের বাড়িতে লুকিয়ে রাখার দায়ে ধরা পড়ে। তার জেল হয়ে যায়, জামিন হয় না। জামিনের চেষ্টা করে তার মেয়ে, কিন্তু সেটা হয় না। নিজের গয়না বন্ধক রেখেও চেষ্টা করে, কিন্তু হয় না। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তির সাথে কি জাল নোটের কোনো সম্পর্ক আছে? যদিও সে বলছে যে সে নির্দোষ, সে যখন ভারত থেকে বাংলাদেশে এসেছিল তখন কোনো এক ব্যক্তি তাকে কারেন্সি বদলে দেয়, বা এ ধরনের কিছু তো অ্যালিবাই ছিল তার। কিন্তু এই অ্যালিবাইটা কতটুকু যুক্তিযুক্ত, বা কতটুকুই সে সত্যি বলছে? তার মেয়ে রোকসানার শত যুক্তি সব কিছুই থোপে আসলে টেকে না, কারণ প্রমাণ ছিল যে তার বাড়িতে লুকানো অবস্থায় ছিল নকল জাল নোট। মজার ব্যাপার হচ্ছে এই যে জাল নোটগুলো প্রথমে কিছু ত্রুটি ছিল, যেমন আমি কিছু বলে দিই। পাকিস্তানের নোটে তখন 4 তারা ছিল, সেই 4 তারা নিয়ে কিছুটা সমস্যা ছিল, কাগজের ফারাক ছিল। তারপর একটা সময় গিয়ে দেখা গেল এই নোটগুলো আরও ইমপ্রুভ হওয়া শুরু করছে। কিন্তু কিভাবে? আস্তে আস্তে ইলিয়াস সমস্তটাই বুঝতে পারে।
এবং সে ধাপে ধাপে এগোয়, কিন্তু তার হাত ফসকে পালিয়ে যায়। যার পেছনে সে তাড়া করছিল সে হাত ফসকে পালিয়ে যায়। 2-3 দিন অপেক্ষা করেও, জঙ্গলে অপেক্ষা করে, সেই 2-3 দিন অপেক্ষা করেও সেই লোকের সন্ধান পায় না। কিন্তু তারপর সে আবার নতুন করে শুরু করে। সে যখন রংপুরে এক ব্যক্তির উপর নজর রাখতে শুরু করে, তখন দেখা গেল সেই ব্যক্তির দেখা আর মিলছে না। সেই ব্যক্তির কাছে চিঠি আসে এক নামে, সেই ব্যক্তির নাম আরেক। এরকম অনেকগুলো ছোট ছোট রহস্য জানি, যারা হয়তো এখন অনেক বেশি গোয়েন্দা উপন্যাস আমরা পড়ে ফেলেছি, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই হয়তো প্রেডিক্ট করে ফেলতে পারবো আমরা, বা অনেকে ভালো নাও লাগতে পারে, কিন্তু বইটা আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগার একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশের সর্বপ্রথম গোয়েন্দা উপন্যাস। এটা বাস্তব ঘটনা। যেমন দারোগার প্রিয়নাথ যে গল্পগুলো আমরা পড়ি সেগুলো প্রত্যেকটাই বাস্তব ঘটনা, ঠিক সেরকমই ইলিয়াস এই চরিত্রটাও একজন বাস্তব চরিত্র। এখানে তার নাম বদলে দেওয়া হয়েছে, কিন্তু এই নামটা কেন বদলে দেওয়া হয়েছে বলতে পারেন? যারা গোয়েন্দা গল্প ভালোবাসেন তারা অবশ্যই পড়তে পারেন। এই বইটার শেষে 2টা চিঠি লেখা আছে, ঠিক সেই যে ইলিয়াস সাহেব বের করেছিলেন বাংলা ভাষায় সাংকেতিক চিঠি লেখা, শুদ্ধ বাংলা ভাষায়, সেটা। এখানে টুকটাক কিছু জিনিস বুঝতে আমার অসুবিধা হয়েছে, যেমন রস্বইকার শব্দের শেষে বসে না, বা এই ধরনের টুকটাক কিছু জিনিস। এটা হয়তো আমি আরও 1বার বা 2বার পড়লে আমার স্পষ্ট হবে। তবে এই বইটা যারা এখনো পড়েননি বা যারা সংগ্রহ করেননি তারা অবশ্যই পড়বে। এটা এত সুন্দর একটা বই, কিন্তু এত বেশি আন্ডাররেটেড হয়ে আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা পাঠকের এই বইটা পড়া উচিত। সূর্যদীঘল বাড়ি, পদ্মার পরিদ্বীপ, মহাপতঙ্গ, এই 3টা গল্প বা এই 3টা উপন্যাস আমরা যতটা চিনি, যতটা পড়েছি, দেখা গেছে যে একাডেমিক কাজে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক আমরা পড়েছি, কিন্তু এই জাল বইটা দীর্ঘদিন বাক্সবন্দী হয়েছিল এবং প্রিন্ট আউট ছিল বইটা। যে বা যারা উদ্যোগ নিয়েছেন এই বইটাকে রিপ্রিন্ট করার, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আমি বলবো এই জাল বইটা অবশ্যই পড়া উচিত। জাল বইটার নামকরণের পেছনে আমি অনেকগুলো কারণ আছে। যেমন জাল নোট নিয়ে, কি সুন্দর জাল বিছিয়ে, না বলা যাবে না, হ্যাঁ, জাল বিছিয়ে চিঠিও ধরেছে। এই জাল কি জাল সেটা জানার জন্য পাঠককে অবশ্যই বইটা পড়তে হবে। স্পয়লার আমি দিতে চাচ্ছি না, তারপরেও অবশ্যই যেটা বুঝে গেছেন হয়তো যে অবশ্যই শয়তান ধরা পড়েছে, কিন্তু তারা কিভাবে ধরা পড়লো, তাদেরকে ছকে ফেলে, জালে ফেলে কিভাবে পাকড়াও করা হলো, এটাই হচ্ছে মূল রহস্য। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনাটা 1950 সালের আশেপাশে, প্রায় 70 বছরেরও বেশি সময় আগে, তাই তো? 70, হ্যাঁ, যদি 24 সাল ওদিকে 50 সাল, 74 বা 75 বছর আগের যে গল্পটা, সেটাকে পড়লে কোনোভাবেই আপনার মনে হবে না যেটা এত পুরাতন একটা গল্প। মনে হবে এটা তো এই সময়ের গল্প। তখনও জাল নোট ছিল, তখনও টেকনোলজির ব্যবহার এত দুর্দান্ত ছিল যেটা কল্পনা করাও যায় না। এই বইটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছে, আবার যখন নতুন করে পড়লাম, ফার্জি মুভিটার কথা। যদিও মুভিটা খুব বেশি লিংদি বা আমার ভালো লাগেনি সেভাবে, কিন্তু ফার্জি মুভিতে যেমন চোরের বা যারা জাল নোট বানাচ্ছিল তাদের পার্সপেক্টিভ থেকে বেশি ছিল, এখানে কিন্তু উল্টো দিকে গোয়েন্দার পার্সপেক্টিভ থেকে। কি মিল আছে সেটা পাঠক যারা নতুন পড়বেন তাদের জন্যই ছেড়ে দিলাম। আমি বলবো যে বইটা অবশ্যই পড়বেন। বইটা পড়লে একটু সময় খারাপ কাটবে না। খুব ছোট্ট একটা বই, একদিনেই পড়ে ফেলা যায়, এক বসায় পড়ে ফেলা যায়। তবে যে গোয়েন্দা বলবো না, সরি, তবে হচ্ছে যেটা রহস্যের যে পার্টটা,
আমি একটু দেখাই জিনিসগুলা, একটু চিঠিটা দেখেন। এটার রহস্য, এই রহস্য যখন ভেদ করা হয়, এই জায়গাটা পড়তে একটু সময় লেগেছে আমার। আসলে মনে হচ্ছিল যে হয়তো একটু লিখে কাগজ কলমে হয়তো বসে আমি একটু ট্রাই করি, কিন্তু সময়ভাবে হয়নি, করলাম না। তবে আরও একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে এই বইয়ের পিছনে, দুঃখিত, এই বইয়ের পিছনে 2টা চিঠি দেয়া আছে। এটার রহস্য উন্মোচন করতে হবে। চলুন তো এই 2টা চিঠির রহস্য উন্মোচন করি আমরা। আশা করি বইটা পড়বেন, বইটা পড়ে ফিডব্যাক দেবেন এবং বইটা অবশ্যই সংগ্রহে রাখবেন। এই বইটা সংগ্রহে রাখার মতোই একটা বই। ধন্যবাদ।